হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য খুবই ফানি এবং রোমান্টিক একটা ড্রামার গল্প নিয়ে এসেছি। ইন্ট্রোতে ড্রামার গল্প বলে আমি মজাটা নষ্ট করতে চাই না, এজন্য চলো আমরা সরাসরি গল্পে চলে যাই। ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম হিরোকে দেখি, তার নাম জিহন। জিহনকে অনেক মেয়ে মনে মনে ভালোবাসে কারণ সে খুবই হ্যান্ডসাম এবং রিচ বয়। আজ জিহনের জন্মদিন, এজন্য এখানে তার ফ্যামিলি সহ বহু লোক এসেছে তাকে উইশ করার জন্য। এখানে একটা সুইট কিউট মেয়ের এন্ট্রি হয়, তার নাম জাংজু। এবং এই কিউট জাংজু আমাদের আজকের এই ড্রামার ফিমেল লিড। জাংজু একটা হাই স্কুলের স্টুডেন্ট। সে হাতে একটা ফটো নিয়ে এই পার্টিতে চলে আসে এবং সে আমাদের হিরো জিহনের মাকে নিজের মা ভেবে মা বলে ডাক দেয়। তখন ওখানে জিহন এসে তাকে সাইডে নিয়ে যায়। আসলে আমাদের হিরো হিরোইন একই স্কুলে পড়ে। জিহন বলে, তুমি আমার মাকে মা বলে কেন ডাকছো? জাংজু বলে, আমার কাছে একটা প্রমাণ আছে, আমার মনে হয় আমরা দুজন যমজ ভাই বোন। আজ তোমার বার্থডে এবং আমারও বার্থডে, এবং এই ফটোটা দেখো, আমার বাবার সাথে তোমার মা খুবই ক্লোজলি দাঁড়িয়ে আছে। এটাতে বোঝা যায় যে তোমার মা সে আমারই মা, আমরা দুজন যমজ ভাই বোন। জিহানও দেখে তাদের দুজনের চেহারার মিল আছে, এজন্য জিহানও জাংজুর কথা বিশ্বাস করে নেয়। আসলে জিহানের মা 3টা বিয়ে করেছিল এবং তার 3টা বাচ্চা আছে, আর এক একটা বাচ্চা এক এক হাজব্যান্ডের। তখনই ওখানে রুমের ভিতর জিহনের মা এবং বড় বোন চলে আসে, এজন্য তারা দুজন তাড়াহুড়ো করে ওখানেই লুকিয়ে পড়ে। তবে তাড়াহুড়া করে লুকাতে গিয়ে জাংজু তার ফটোটা ওখানেই রেখে লুকিয়েছে। ওই ফটোটা জিহনের বড় বোন দেখে আর তার মাকে বলে, তোমার সাথে এই লোকটি কে? আর এই প্রশ্নের জবাব জানার জন্য জাংজু এত দূর থেকে এসেছে এবং সে লুকিয়ে সবকিছু শোনে। জিহানের মা বলে, আমার সাথে এই লোকটিকে আমি তাকে চিনিও না এবং তার চেহারাও আমার মনে নেই। এটা বলে সে ওই ফটোটা ডাস্টবিনে ফেলে দেয়। এসব শুনে জাংজু অনেকটা হার্ট হয়, কারণ সে তার মা না এবং জিহান তার যমজ ভাইও না। তাকে দেখে জিহানের মায়া হয়, তাই বলে, আমি এখান থেকে বাইরে যাচ্ছি, গেস্ট আমার জন্য ওয়েট করছে, তুমি চাইলে এখানে বসে মন খুলে কান্না করে নিতে পারো। ওয়েল ডিয়ার। এরপর জাংজু যখন কান্না শেষ করে চলে যাচ্ছিল তখনই ওখানে জিহান আসে আর তাকে একটা কেক দিয়ে হ্যাপি বার্থডে বলে, সাথেই তাকে একটা এক্সপেন্সিভ ওয়াচ দেয়। এই ওয়াচটা সে বার্থডে গিফটে পেয়েছিল, তবে কালার পছন্দ হয়নি, তাই জাংজুকে দিয়ে বলে, তুমি এটা বিক্রি করে নিও, হয়তো তোমার একটা সেমিস্টারের খরচ বের হয়ে যাবে এই টাকা দিয়ে। বাই দ্য ওয়ে, জাংজুর আর্থিক অবস্থা একটুও ভালো না। তাকে আরো বলে, আমি আজই অ্যাব্রোড চলে যাচ্ছি পড়াশোনা কমপ্লিট করতে, আমি এখানে থাকলে হয়তো তোমার প্রেমে পড়ে যাব। পড়াশোনা কমপ্লিট করে আসার পর তোমার সাথে যদি আবার কখনো দেখা হয়, হয়তো আমি তোমাকে প্রপোজ করে দেব। জাংজু বলে, তুমি তো খুবই হ্যান্ডসাম প্লাস কোটিপতি ছেলে, এমন ছেলে আমার ভাগ্যে নাই। তবে আমার সাথে যত বছর তোমার দেখা না হয় তত বছর তুমি মেয়েদের সাথে তেমন সোজাভাবে কথা বলবে না, যাতে করে তুমি পড়াশোনা কমপ্লিট করে আসলে আমি একবার চান্স পাইতে পারি। এরপর তাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যায়, দুইজন দুই দিকে চলে যায়। এবং ডিয়ার, এখানে সিন কাট হয় আর আমাদের 10 বছর পরের সিন দেখানো হয়। আমরা জাংজুকে দেখি, সে খুবই কঠিন জীবন পার করছে। সে ধাক্কা খাইতে খাইতে একটা আন্ডারগার্মেন্টস ব্র্যান্ডে জব করে, যেখানে ছেলে মেয়েদের ছোট ছোট ওগুলো পাওয়া যায়। তবে এখানে জব করে সে কোনো সম্মানই পায় না। ওদিকে আমাদের হিরো জীবনের অবস্থাও তেমন ভালো না। তবে সে জেজো আইল্যান্ডে গিয়ে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে আর সে এখানে খুবই ফেমাস শেফ। ওদিকে জাংজু তার জীবনের সমস্ত গুছানো টাকা দিয়ে একটা বিজনেস করার ডিসাইড করে। তবে বিজনেস করতে গেলে তো জায়গার প্রয়োজন, তাই সে তার চাচাতো ভাইকে ফোন করে জেজো আইল্যান্ডে ভালো একটা ঘর খুঁজে দিতে বলে। তবে তার চাচাতো ভাই ছিল খুবই চিটার। সে জেজো আইল্যান্ডের সব থেকে ভাঙড়ি একটা ঘর দেখে তাকে ফোন করে বলে, তোমার জন্য খুবই সুন্দর একটা ঘর পেয়েছি, তুমি টাকা সেন্ড করে দাও। এটা শুনে জাংজি তো খুশি হয়ে বলে, এই প্রপার্টিটা কিনে আমি একটা কফি হাউস দিব, ওখান থেকে টাকা ইনকাম করে একটা ফ্ল্যাট কিনবো আর বাকি টাকা বিয়ের জন্য সেভিংস করব। এখানে আমরা জানতে পারি জাংজুর একটা বয়ফ্রেন্ডও আছে এবং সে নিজের বিজনেসের কাজে জাপানে গিয়েছে। ওয়েল ডিয়ার, 2 দিন পর জাংজু জানতে পারে তার কাজিন তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। তাকে ভালো প্রপার্টির কথা বলে তার কাছ থেকে সমস্ত টাকা নিয়ে একটা ভাঙড়ি গোয়াল ঘরের মতো জায়গা কিনে দিয়ে এবং বাকি সমস্ত টাকা মেরে ভেগে গিয়েছে। এটা জানার পর জাংজু সেই দিনে জেজো আইল্যান্ডে ওই জায়গাটি দেখতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তবে এয়ারপোর্টে প্লেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। তখনই একটা কাপলের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এটা দেখে জাংজু দোয়া করে যেন তারা 2 কাপল যাওয়া ক্যান্সেল করে দেয়, তাহলে আমি ওই টিকিট ধরে চলে যেতে পারবো। এখানে আমরা আমাদের হিরোকেও দেখি, সে একটা কাজে এখানে এসেছিল এবং সেও জেজো আইল্যান্ডে ফিরে যাচ্ছে, তবে টিকিট পায়নি। 2 কাপল ঝগড়া করতে করতে তাদের একজনের রিং পড়ে যায়। জাংজু এটা দেখতে পায় এবং তার পায়ের তলে লুকিয়ে রাখে। এটা ছিল এনগেজমেন্ট রিং। রিং না পাওয়াতে তাদের দুজনের ভেতর আরো ঝগড়া লাগে এবং শেষমেশ তারা যাওয়া ক্যান্সেল করে দেয়। এটাতে জাংজু আর জিহন পাশাপাশি সিট পায়। জিহন বলে, 10 বছর পর আমাদের পুনরায় দেখা হয়ে গেল। জাংজু বলে, হ্যাঁ, আমি তো 10 বছর আগে প্রমিস করেছিলাম আমাদের দেখা হলে আমরা রিলেশনে যাব। তবে সরি, আমার একটা বয়ফ্রেন্ড আছে, সে জাপানে গিয়েছে। জিহন বলে, কোনো সমস্যা নেই, আমিও জেজো আইল্যান্ডে একটা মেয়েকে লাইক করি। এরপর তারা দুজন এয়ারপোর্টে পৌঁছে যায়।
এখানে জাংজুর কাছে কিছু মাথা ব্যথার মেডিসিন ছিল, তবে মেডিসিনের প্যাকেটটা ফেটে গিয়েছে। তাই সে ওখানে ঔষধের খালি একটা কৌটা পায়, যেটার ভিতর সে মাথা ব্যথার মেডিসিনগুলো নিয়ে নেয়। তবে এই কৌটাটা ক্যান্সার রোগের মেডিসিনের কৌটা ছিল, এটা জাংজু জানেন না। আর এই কৌটা নিয়ে বহু কাহিনী ঘটে যাবে, দেখতে থাকো। এয়ারপোর্ট থেকে বের হয়ে জিহন তাকে লিফট দেয়, বলে আমিও ওদিকে যাচ্ছি, ওখানে আমার একটা রেস্টুরেন্ট আছে। তবে একটু সামনে গেলে একটা লোক তার গাড়ি থামায় আর বলে আমার টাকা কই। আসলে জিহন এই লোকটির কাছ থেকে টাকা ধার নিয়ে এই রেস্টুরেন্টটা করেছে। তার বড় ভাই তাকে কোনো টাকা দেয়নি রেস্টুরেন্ট করার জন্য। জিহন লোকটিকে মানানোর জন্য বলে এই মেয়েটিকে আমি কিছুদিন পর বিয়ে করতে যাচ্ছি এবং সে একটা কোটিপতি মেয়ে। একে বিয়ে করে আমি সমস্ত টাকা পরিশোধ করে দেব, প্লিজ আমার ভাইকে বলো না আমি টাকা ধারে নিয়ে রেস্টুরেন্ট দিয়েছি এই কথা। লোকটি তাদের দুজনের একটা ফটো তুলে নিয়ে এখান থেকে চলে যায়। জাংজু বলে বাপরে বাপ, তুমি এমন বড় বাটপাড়, এটা আমার জানা ছিল না। আর তুমি আমাকে নিয়ে এসব কেন বলেছো লোকটির সাথে? এটা বলে সে রাগ করে তার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে যায়। এরপর সে ঘুরতে ঘুরতে একটা পার্কের ভিতরে ঢুকে পড়ে। আর ওখানে গিয়ে সে যেটা দেখে, এটা দেখার জন্য একটুও প্রস্তুত ছিল না। সে দেখে তার বয়ফ্রেন্ড এখানে একটা মেয়ের সাথে জমিয়ে প্রেম করছে। এটা দেখতেই সে একটা ঘোড়া নিয়ে তার বয়ফ্রেন্ডের পিছু করে এবং সে জানতে পারে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দিয়ে দিয়েছে। সে আসলে জাপানে যায়নি, বরং সে বিয়ে করে নিয়েছে এবং হানিমুনে এখানে এসেছে। এটা দেখে তার মন চায় পুরানো জামানার যুদ্ধের মতো করে তার উপরে আক্রমণ করতে এবং তাকে মেরে ফেলতে। তবে শেষমেশ দেখি বেচারি ঘোড়া থেকে নিচে গোবরের উপরে পড়ে যায়। এরপর সে ছোট্ট একটা নদীর ধারে গিয়ে গোবর ধুচ্ছিল, তখনই তার জুতাটা স্রোতে ভেসে যায়, ধরতেও পারে না। তবে অন্য কিনারে বসে কেউ তার জুতাটা ধরে ফেলে, আর ওটা ছিল আমাদের হিরো জিহন। এসব দেখে বেচারির উপর জিহনের অনেক মায়া হয়, তাই বলে আজ আমাদের দুজনের জন্মদিন, চলো আজ আমি তোমাকে ট্রিট দিব। এটা শুনে জাংজু তার সাথে চলে যায়, কারণ ফ্রিতে যে পেট ভরে খাইতে পারবে। যখন জিহন রান্না করছিল তখনই ওখানে জাংজুর সেই চাচাতো ভাই এবং তার গার্লফ্রেন্ড চলে আসে, যে তার টাকা মেরে ভেগে গিয়েছিল। তাকে দেখতেই জাংজু তাদের দুজনকে কুত্তার মতো তাড়িয়ে নিয়ে যায় মারার জন্য। চাচাতো ভাই বলে সত্যি মেরো না, একবার দেখো ভিতরে গিয়ে বুঝতে পারবো আসলে কত সুন্দর বাড়ি। যখনই বেচারি ভিতরে দেখতে যায়, এই সুযোগে চাচাতো ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে পুনরায় ওখান থেকে ভেগে যায়। ঘরের ভিতরের অবস্থা বাইরের থেকে খারাপ ছিল। এটা দেখে বেচারি শুধু চিল্লানো আর কান্নার আওয়াজ বাইরে আসতে থাকে। এসব দেখে বেচারির উপর জিহনের আরো বেশি মায়া হয়। একটু পর সে বাইরে বসে ওই ক্যান্সারের মেডিসিনের কৌটা থেকে মাথা ব্যথার মেডিসিন বের করে খাইতে থাকে। এটা দেখে জিহন অবাক হয়ে যায়, এটা তো ক্যান্সারের মেডিসিন, এর মানে জাংজুর ক্যান্সার হয়েছে। মনে মনে বলে বেচারির জীবনে তো কিছুই নাই, এর ভিতর সে ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, আর এর থেকে খারাপ ভাগ্য কি হতে পারে। এরপর জাংজু জেজো আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিল। আগে যেখানে জব করতো ওখানে গিয়ে পুনরায় জব করবে। জিহন তার জন্য খাবার প্যাক করে নিয়ে আসে আর বলে যদি কখনো প্রয়োজন হয় আমার এখানে আসতে পারো। জাংজু বলে এখানে আসার মতো আমার কাছে আর সময় নাই। এটা শুনে জিহন আরো বেশি ইমোশনাল হয়ে যায়, মনে করে জাংজুর কাছে সময় নাই মানে সে আর বেশি দিন বাঁচবে না। যাই হোক, এরপর দেখি জাংজু জেজো আইল্যান্ড ছেড়ে বাড়িতে চলে আসে এবং জিহনের দেওয়া খাবারগুলো খায়। পরে সে জানতে পারে যে জবটা সে করতো ওই জবটা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। সে এবার কি করবে ভাবতেই পারছিল না, বসে বসে প্রচন্ড কান্না করতে থাকে। তার কাছে জেজো আইল্যান্ডে ওই ভাঙড়ি ঘরে ফিরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। সে বহু বড় ব্যাগে সবকিছু প্যাক করে নিয়ে জেজো আইল্যান্ডে পৌঁছে যায়। জাংজু যে ভাঙড়ি ঘরটা কিনেছে এটা জিহনের রেস্টুরেন্টের একদম পাশেই ছিল। সকাল সকাল জিহন তাকে এখানে দেখে অবাক হয়ে যায় আর বলে আমি এই অভাগা মেয়েটির হেল্প করতে চাই। জাংজু ভিতরে ছিল, তখনই তার চিৎকার শুনে জিহনও ভিতরে তাকে হেল্প করতে দৌড় দেয়। ভিতরে একটা সাপ ছিল, জিহন তো তাকে হেল্প করতে এসেছিল, তবে সে নিজেই ভয় পেয়ে পড়ে যায়। এরপর দুজনই কাঁচা মেরে দৌড় দিয়ে বাইরে চলে আসে। তবে বাইরে আসার পরে তারা জানতে পারে ওটা সাপ ছিল না, বরং পানির পাইপ ছিল। এরপর জিহন কল্পনা করতে থাকে একটা মেয়ে ক্যান্সারে ভুগছে, একদিন সে ছটপট করে আমার সামনে মারা যাবে। জাংজু বলে আমার খুবই চাপছে, আমি ওয়াশরুমে যাব। জিহন বলে আমার ওয়াশরুমে যাও, তোমার ব্যাগ এখানেই থাকুক, এই এলাকায় চুরির কোনো রেকর্ড নাই। এখানে আমরা চোরের মতো একটা ছেলেকে আড়ে আড়ে তাকাতে দেখি। জাংজু ওয়াশরুমে যাওয়ার পর ওই রেস্টুরেন্টে জিহনের বড় ভাই চলে আসে। আসলে ওই লোকটি যে জিহনের কাছে টাকা পায় সে তার বড় ভাইকে বলে দিয়েছে জিহন আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু দিচ্ছে না। আর সে জিহনের সাথে জাংজুর ফটো তুলে নিয়েছিল, সেটাও তার ভাইকে দেখিয়ে বলেছে জিহন এই জাংজু নামের মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এজন্য সে এসব শুনে শিওর হওয়ার জন্য জিহুর কাছে এসেছে। আর এসে সে এখানে জাংজুকে দেখে আর মনে মনে বলে সত্যিই আমার ভাই জিহন এই মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। এরপর জিহনের বড় ভাই জাংজুর সাথে কথা বলে এবং বুঝতে পারে এই মেয়েটা অনেক ভালো এবং মেয়েটি কোনো কোটিপতি মেয়ে না। সে জানে কিভাবে টাকা ইনকাম করতে হয় এবং একটা টাকার মূল্য কি। তবে সে বাইরে গিয়ে জিহনকে ওয়ার্নিং দিয়ে বলে তুমি যতদিন ওই লোকটি টাকা পরিশোধ না করবে ততদিন তোমাকে এখানেই থাকতে হবে এবং বাড়িতে তোমার কোনো জায়গায় নেই। আর হ্যাঁ, তোমার সমস্ত ক্রেডিট কার্ড
কার্ড আমি ব্লক করে দিয়েছি। এটা শুনে জিহনের মাথায় তো হাত উঠে যায়। এরপর জাংজু যখন বের হয় তখন দেখে তার ব্যাগ উধাও হয়ে গিয়েছে। সে চিল্লাতে থাকে আর বলে, তুমি তো বলেছিলে এখানে কোনো জিনিস চুরি হয় না। এরপর সে ছুটে যায় পুলিশ স্টেশনে কমপ্লেন করতে। তবে ওখানে গিয়ে সে দেখে কেউ তার ব্যাগ এখানে নিয়ে দাঁড়িয়ে আছে। তার নাম হুয়াং এবং সে আমাদের আজকের এই ড্রামার সেকেন্ড মেল লিড। হুয়াং বলে, জিনিসগুলো আমি রাস্তার পাশে ফেলানো দেখে পুলিশ স্টেশনে নিয়ে এসেছি, যাতে করে যার জিনিস সে ফিরে পায়। বাই দ্য ওয়ে, হুয়াং কোনো ছোটখাটো লোক না, বরং সে জেজো আইল্যান্ডের মেয়র। সে খুবই সুইট একটা ছেলে। যখন সে জানতে পারে জাংজু এখানে নতুন এসেছে তখন সে লোকদের ডেকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তখনই এখানে অনেক লোক দেখে জাংজু তার ব্যাগ থেকে মালপাতি বের করে। তার ব্যাগের ভিতর বিভিন্ন সাইজের ব্রা আর জাঙ্গা আছে। সে ওগুলো বের করে এখানে বিক্রি করা শুরু করে দেয়। তবে বিরা আর জাঙ্গার ব্র্যান্ড দেখে হুয়াং অনেকটা ঘাবড়ে যায় আর লুকিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ওখানে জিহন আসে আর জাংজুকে সাথে করে নিয়ে যায়। বলে, তুমি এই জিনিসগুলো আমার বাসায় রাখতে পারো আর যতদিন তোমার বাড়ি ঠিক না হয়ে যায় ততদিন এখানেই থাকতে পারো। জাংজু বলে, আজ আমি বাইরে ঘুমাতে চাই, আমার একটা ড্রিম আমি সানরাইজ দেখব। জিহন মনে করে মেয়েটা ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, এর মনে হয় এটাই শেষ ইচ্ছা। তাই বলে, বাইরে ঘুমালে তুমি অসুস্থ হয়ে যাবে, এর থেকে আমরা গাড়িতেই ঘুমাই। পরের দিন সকালে দেখি সকাল সকাল জিহন জাংজুকে নিয়ে সানরাইজ দেখতে যায়। এখানে জাংজু প্রচন্ড খুশি ছিল। এমন খুশি দেখে জিহন মনে মনে বলে, মেয়েটি মারা যাওয়ার আগে আমি তার একটা উইশ পূরণ করতে পেরেছি। পরে বাসায় এসে জাংজু জিহনের একটা পোস্ট দেখে। পোস্টে লেখা ছিল, আমি জেজো আইল্যান্ডের একটা মেয়েকে দেখেছি, তাকে আমি খুব শীঘ্রই প্রপোজ করব। এটা পড়ে জাংজু মনে মনে ভাবে, জিহন তো রিসেন্টলি আমাকে দেখেছে, হয়তো সে আমাকে ভালোবেসে ফেলেছে। এসব মনে করে সে অনেকটা লজ্জা পাইতে থাকে এবং তার মুখটা লাল হয়ে যায়। তখনই ওখানে জিহন এসে বলে, তোমার চেহারা লাল হয়ে গিয়েছে কেন আর তোমার শরীরটাও ঠান্ডা কেন? জাংজু তা আরো বেশি লজ্জা পাইতে থাকে। জিহন বলে, আজ কিন্তু তুমি আমার সাথে ডিনার করবে। এরপর জিহন নিজেই জাংজুর ঘরের চালে টিন লাগিয়ে দিচ্ছিল, কারণ সে মনে করে মেয়েটা ক্যান্সারে আক্রান্ত, এত ভারী কাজ সে করতে পারবে না। তখনই তার কাছে মিন নামের একটা মেয়ের কল আসে আর সে জানতে পারে মিন আজ জেজো আইল্যান্ডে এসেছে। তাই সে তখনই টিন লাগানো বাদ দিয়ে রেস্টুরেন্টে চলে যায় আর মিনের জন্য দামি দামি খাবার রেডি করতে থাকে। তার নিকটে কোনো টাকা ছিল না, সে ড্রিঙ্কস কিনবে কি দিয়ে, তার সমস্ত ক্রেডিট কার্ড তো ব্লক করে দিয়েছে। তাই সে জাঞ্জুর ব্যাগ খুলে ওর ভিতর থেকে একটা গোল্ডের চাবি পায়, সেটা সে চুরি করে নিয়ে চলে যায়। বাজারে গিয়ে সে ওটা বিক্রি করে ড্রিঙ্কস কেনে। তবে এয়ারপোর্টে গিয়ে সে জানতে পারে মিন আসেনি। তবে মিন কিন্তু এসেছিল, তবে জিহনের সাথে দেখা না করে সে তাকে ধোঁকা দিয়ে তার বড় ভাইয়ের সাথে দেখা করতে চলে গিয়েছে। কারণ মিন জানতে পেরেছে তার বড় ভাইয়ের নামে সমস্ত সম্পদ আছে আর মিন হলো খুবই লোভী একটা মেয়ে। রাত্রে জাংজু রেস্টুরেন্টে আসে আর এত খাবার দেখে মনে করে জিহন এগুলো আমার জন্য রান্না করেছে, কারণ সে আজ রাত্রে তাকে ডিনারে ইনভাইট করেছিল। তাই সে জম্মের খুশি হয়। তখন জিহনের বন্ধু বলে জিহনের ক্রাশ মিন এসেছে, তাকে আনতে সে এয়ারপোর্টে গিয়েছে। এটা শুনে জাংজুর মনটা ভেঙে যায়। সে বুঝতে পারে জিহন আমাকে না বরং মিনকে ভালোবাসে। সে না খেয়ে চলে যায় আর দেখে জিহন টিন না লাগিয়েই চলে গিয়েছে মিনের সাথে দেখা করতে। তখনই প্রচন্ড বৃষ্টি শুরু হয়। বেচারি ফুটো টিনের তলে দাঁড়িয়ে ভিজতে ভিজতে বালতিতে পানি ভরতে থাকে। এরপর বেচারি খিদা পেটে ওই ভেজা রুমে কুচড়ি মেরে শুয়ে পড়ে, কারণ জিহন তাকে ডিনার করাতে চেয়েছিল তবে করায়নি। এরপর সে জানতে পারে তার ব্যাগ থেকে জিহন ওই সোনার চাবিটা চুরি করে নিয়ে গিয়েছে। এটা দেখে সে প্রচন্ড রেগে যায় আর জিহনের সাথে গিয়ে ঝগড়া করা শুরু করে দেয়। জিহনের মনটাও খারাপ ছিল, কারণ মিন তার সাথে দেখা করতে চেয়েও দেখা করেনি। এজন্য সে জাংজুর উপরে চেতে যায়। বলে, তুমি সবসময় টাকা টাকা করো কেন? আর কিছু পয়সা উঠিয়ে মাটিতে ফেলে দেয়। জাংজু মনে করে জিহন আমাকে অনেক অপমান করলো, তাই সে চুপচাপ ওখান থেকে বের হয়ে যায়। পরে জিহন রিয়েলাইজ করে জাংজুকে এমন বলাটা আমার ঠিক হয়নি, তাই সে তার পিছু পিছু যায়। ওই সময় প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। জাংজু তার টিন ধরে ঝুলে পড়ে যাতে টিন উড়িয়ে না নিয়ে যায়। ওখানে জিহনও আসে আর জাংজুর পা ধরে ঝুলে পড়ে যাতে টিন সহ জাংজুকে উড়িয়ে নিয়ে না যায়। তবে তারা দুজনই একসাথে পড়ে যায় এবং তাদের চোখের সামনে টিনগুলো ঘুড়ির মতো উড়ে চলে যায়। জিহন জাংজুকে তার বাসায় নিয়ে আসে। সে প্রচুর কান্না করেছিল। জিহন প্রথমে তার চুলগুলো ড্রাই করে এরপরে খাবার বানাতে যায়। তারপর তারা দুজন একসাথে খাবার খায়। জাংজু বলে, তুমি যে আজ তোমার গার্লফ্রেন্ডের সাথে খাবার খাইতে চেয়েছিলে তো কি হলো? জিহন বলে, মিন আসার কথা বলে আসেনি। এটা শুনে জাংজু বুঝতে পারে কেন জিহনের মনটা খারাপ ছিল। এরপর তারা দুজন মিলে ড্রিঙ্কস করে। জাংজু কান্না করে আর বলে, আমার উইশ ছিল আমি একটা রেস্টুরেন্ট দিব, তবে আমার ফুটো কপাল টিনটাও উড়ে গেল আজ। জিহন তাকে জড়িয়ে ধরে আর বলে, এটা তোমার শেষ ইচ্ছা তাই না? যাও, আমি তোমাকে এই ইচ্ছাটা পূরণ করে দিব। তুমি আমাকে 50 মিলিয়ন দিয়ে আমার রেস্টুরেন্টটা নিয়ে নাও।
আমি ওই টাকা নিয়ে ঋণ পরিশোধ হব। জাংজুর নিকটে এই টাকাগুলো ছিল, সে সেভিংস করে রেখেছিল, তাই সে ওই টাকাগুলো দিয়ে জিহনের কাছ থেকে তার রেস্টুরেন্টে নিয়ে নেয় এবং সাথে কাগজপাতি করে কন্ট্রাক্টও সাইন করে নেয়। আর সে প্রচন্ড খুশি ছিল। জিহন বলে, তুমি যতদিন বেঁচে আছো এই রেস্টুরেন্টের মালিক তুমি। জিহন তো মনে করেছিল জাংজু ক্যান্সারের লাস্ট স্টেজে আছে, বড় জোর সে 2 বছর বাঁচবে, এরপর তো রেস্টুরেন্ট আবার আমার নামে হয়ে যাবে। পরের দিন মিন জিহনের সাথে দেখা করে আর বলে, সরি আমি কালকে তোমার সাথে দেখা করতে পারিনি, কারণ আমি ইন্টারভিউ দিতে তোমার ভাইয়ের কাছে গিয়েছিলাম এবং ওখানে আমার জব হয়ে গিয়েছে। এখন থেকে আমি জেজো আইল্যান্ডে তোমার ভাইয়ের অফিসে জব করব এবং তোমার রেস্টুরেন্টে প্রায় আসবো দেখা করব। তবে জিহন তো তার রেস্টুরেন্ট আজই জাংজুর কাছে বিক্রি করে দিয়েছে। জাংজু মনে করে আমি একা একা এখন থেকে রেস্টুরেন্ট চালাবো। তবে সে যখন রেস্টুরেন্টে আসে তখন দেখে ভেতরে জিহন খাবার রান্না করছে। জিহন বলে, এত বড় রেস্টুরেন্ট তুমি একা একা সামলাতে পারবে না, তাই আজ থেকে তুমি আমার বস আর আমি তোমার কর্মচারী। তখনই ওখানে কাস্টমার চলে আসে, এজন্য আর কথা বাড়ে না। তারা দুজন সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘুমাতে যায়। তবে এখানে থাকার জন্য তো একটা রুমই আছে যেখানে জিহন ঘুমাতো। জাংজু বলে, এটা কি জেলা, রেস্টুরেন্ট তো এখন আমার, তাহলে তুমি এখানে কি করো? জিহন বলে, আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমি তোমার সাথে এখানেই ঘুমাবো। জাংজু বলে, এবার কিন্তু তুমি আমার হাতে মারা পড়বে। এটা শুনে জিহান নিচে গিয়ে ঘুমায়। পরের দিন আমরা জানতে পারি জিহানের কাছে এখনো ওই লোকটি কিছু টাকা পায়। যতদিন সে সমস্ত টাকা পরিশোধ না করবে ততদিন তাকে এখানেই থাকতে হবে। তাই জিহান বলে, আমি আরো কিছুদিন এখানে থাকবো, তুমি তো আমার বস, তুমি রাগ করো না। এরপর তারা দুজন মিলে রেস্টুরেন্টের জন্য বাজার করতে যায়। জিহান লক্ষ্য করে জাংজুর একটা ড্রেস পছন্দ হয়েছে, তবে দাম বেশি হওয়ার কারণে কিনতে পারেনি। এরপর রেস্টুরেন্টে গিয়ে বলে, এখানে পাশেই সি ফুড পাওয়া যায়, এই জন্য আমি ওটা তুলতে যাচ্ছি, তাহলে টাকা খরচ করে বাজার থেকে কিনা লাগবে না। তখনই জিহন জাংজুকে ওই ড্রেসটি পরিয়ে দেয়, যেটা বেশি টাকা চাওয়ার কারণে সে কিনতে পেরেছিল না। এত ক্লোজে গিয়ে ড্রেসটা পরছিল, যার কারণে জাংজুর হার্টবিট অনেকটা ফাস্ট হয়ে যায়। যাই হোক, এরপর জাংজু সি ফুড তুলতে চলে যায়, তবে সে ঠিক মতো তুলতে পারছিল না। ওখানে জেজো আইল্যান্ডের মেয়র হিজুন আসে আর জাংজুকে শিখিয়ে দেয়। জাংজু বলে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। এটা শুনতেই হিয়ং মুখ লুকিয়ে ওখান থেকে ভেগে যায়। এরপর ওখানে একটা লোক এসে জাংজুর ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। এই ফটো জাংজু আগে যে কোম্পানিতে কাজ করতো ওই কোম্পানির কলিগরা দেখে আর বলে, সবাই দেখো, তাকে এখান থেকে বের করে দেওয়ার পর মাঠে মাঠে পরের জমিতে কৃষিকাজ করে বেড়াচ্ছে। ওদিকে দেখে জাংজু আস্তে আস্তে অনেকগুলো সি ফুড কালেক্ট করতে পেরেছে। রেস্টুরেন্টে পৌঁছে দেখে রেস্টুরেন্টে জিহন নেই। এরপর সে জানতে পারে জিহন আজ মিনের সাথে দেখা করতে গিয়েছে। এমনকি সে জাংজুর কিছু টাকাও চুরি করে নিয়ে গিয়েছে গাড়িতে তেল ভরার জন্য। ওদিকে জিহনকে দেখি, সে তো মিনের সাথে দেখা করতে এসেছে, তবে মিন আজও তার সাথে দেখা করেনি। এটার জন্য সে মন খারাপ করে রেস্টুরেন্টে ফিরে যায়। ওখানে গেলে জিহন আর জাংজুর ভিতর ঝগড়া শুরু হয়ে যায়। জিহন বলে, তুমি কি মনে করো আমার কাছে টাকা নেই, থাকবো না তোমার রেস্টুরেন্টে, এটা বলে ওখান থেকে চলে যায়। তবে আসলেই তো তার কাছে ফুটো করিও নেই, তাই সে তার ভাইয়ের রিসর্টে চলে যায়। তবে তার ভাই বলে, আগে লোকটির টাকা পরিশোধ করতে হবে, এরপর তাকে এখানে জায়গা হবে। ওদিকে রেস্টুরেন্টে আজ বেশি কাস্টমার আসেনি, জাংজুর সি ফুডগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে ওগুলো বাজারে নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য। যাওয়ার সময় তার ফোনটা নিচে পড়ে যায়, ভারী জিনিস মাথায়, একা একা নামাতেও পারছিল না। তখনই জীবনের বন্ধু তাকে কল করে। সে কোনোরকম পা দিয়ে ফোনটা ধরে বলে, আমি খুবই পেইনে আছি, জানি না আমার কি হবে। ওই সময় হিয়ং ওখান দিয়ে যাচ্ছিল, এমন অবস্থা দেখে সে জাংজুকে হেল্প করে। এরপর সে ওই সি ফুডগুলো বাজারে গিয়ে বিক্রি করে এবং জিহংয়ের জন্য কিছু খাবার কিনে নেয়। এরপর সে জিহনকে মানাতে ওই রিসর্টে চলে যায়, কারণ জিহন রাগ করে এখানে চলে এসেছে। এখানে সর্বপ্রথম মিনের সাথে তার দেখা হয় এবং ধাক্কা লেগে তার কফি পড়ে যায়। মিন জাংজুকে অপমান করে ওটা পরিষ্কার করতে বলে। জাংজু যখন ওখানে সাফ করছিল তখন আগে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানির কলিগগুলো ওখানে আসে আর বলে, দেখো দেখো, একে কোম্পানি থেকে বের করে দেওয়ার পর এখানে ওখানে গিয়ে সুইপারের কাজ করছে। জাংজু অনেক সাদা সিধা মেয়ে ছিল, সে তাদের কথার কোনো উত্তরই দেয় না। দূরে দাঁড়িয়ে এগুলো জিহন দেখে আর জাংজুর জন্য মায়া হয়, তাই সে তার সুপার কার নিয়ে এসে বলে, ম্যাম আপনি গাড়িতে আসেন। মানে সবার সামনে এটা বোঝায় যে জাংজু আমার বস এবং আমি তার ছোটখাটো একটা এমপ্লয়ি। আরো বলে, আমার ম্যামের বহু বড় একটা রেস্টুরেন্ট আছে। এগুলো শুনে তো এক্স কলিগদের চোখ কপালে উঠে যায়। যাই হোক, পরের দিন এক্স এমপ্লয়িগুলো জাংজুর রেস্টুরেন্ট দেখতে হাজির হয়। জিহন তাদের জন্য টেস্টি টেস্টি খাবার রেডি করে। তখনই ওখানে হিয়ং আসে আর ওই এমপ্লয়ীদের দেখে পালাতে যায়, তবে ধরা পড়ে যায়। সবাই বলে, আরে আপনি তো আগে মডেলিং এর কাজ করতেন, আমাদের কোম্পানির দামি জাঙ্গার অ্যাডভার্টাইজমেন্ট তো আপনিই করেছিলেন। এসব শুনে হিয়ং তো জম্মের লজ্জায় পড়ে যায়। সে জাংজুকে একা একা ডেকে নিয়ে বলে, প্লিজ এখানে কাউকে বলো না যে আমি আগে জাঙ্গার অ্যাড দিতাম। বর্তমানে আমি এখানকার মেয়র, সবাই আমাকে অনেক সম্মান করে। এসব জানতে পারলে আমার সম্মান মাটিতে মিশে যাবে। এরপর ওখানে জেলাস হয়ে
জীবন আসে আর বলে এখানে দুজন চুপি চুপি কি গল্প করছিলে। এখানের মুরব্বীরা যদি এমন কাউকে চুপি চুপি কথা বলতে দেখে তাহলে কিন্তু জোর করে বিয়ে করিয়ে দিবে। এরপর বলে চলো আজ আমরা দুজনে একসাথে ডিনার করি। জাংজু খুব সুন্দর করে রেডি হয়ে একটা ড্রিঙ্কস নিয়ে বাইরে এসে দেখে তার সিটে মিন এসে বসেছে। এটা দেখে জাংজু খুবই জেলাস হয়ে যায় আর কাবাবে হাড্ডি হওয়ার জন্য তাদের ভিতরে গিয়ে বসে। জিহন তখন বলে এই মেয়েটা আমাদের রেস্টুরেন্টে কাজ করে, সে আমাদের ড্রিঙ্কস দিতে এখানে এসেছে তাই না? এটা বলে বাহানা বানিয়ে জাংজুকে পাঠিয়ে দেয়। ভিতরে গিয়ে জাংজুর রাগ দেখার মতো ছিল, সে গুইসাপের মতো ফুলতে থাকে। এরপর যখন সে ঘুমাতে যাচ্ছিল তখন বলে আরে মিন এসেছে, যদি সে দেখে তুমি এখানে ঘুমাও তাহলে কি না কি মনে করবে, এজন্য প্লিজ বাইরে গিয়ে একটু ঘুরে আসো যত সময় মিন চলে না যায়। এরপর জাংজু রাগ করে বাইরে চলে যায় এবং একটা নদীর কিনারে বসে ড্রিঙ্কস করে আর ভাবে শালা আমার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছে। প্রচন্ড শীত পড়ছিল, সে শীতে কাঁপতে থাকে। দূর থেকে হুয়াং তাকে দেখে তার কাছে যায় আর বলে চলো আমার সাথে। জাংজু বলে না না, আমাদের দুজনের একসাথে গ্রামের লোকেরা দেখলে তারা জোর করে বিয়ে করিয়ে দিবে। এরপর হুয়াং তাকে ডেকে নিয়ে বন্ধুদের সাথে বসায় এবং গল্প করতে থাকে। ওদিকে জিহন তো মিনের সাথে ছিল, তবে তার মন ছিল জাংজুর কাছে। চিন্তা করতে থাকে এই শীতে মেয়েটা কোনো জ্যাকেট পরে যায়নি আর কোথায় গিয়েছে কি জানি। তাকে সে বারবার মেসেজ করতে থাকে। মিন মনে মনে বলে এ আমাকে টাইম না দিয়ে ফোনের উপরে কেন পড়ে আছে। এরপর জিহন যাই তাই বুঝিয়ে মিনকে বাসায় পাঠিয়ে দেয়। পরে সে সব জায়গায় জাংজুকে খুঁজতে থাকে, কারণ জাংজু তার মেসেজে রিপ্লাই করছিল না। খুঁজতে খুঁজতে সে দূর থেকে দেখে জাংজু তো হুয়াংয়ের সাথে বসে গল্প করছে। এটা দেখে সে রেগে পাথরে লাথি মেরে পাথর ভাঙতে যায়, তবে পাথর তাকে উল্টা লাথি মেরে ফেলায় দেয়। তাই সে রাগ করে পাথরটা উঠিয়ে পানিতে ফেলে দেয়। এটা দেখে লোকেরা বলে ওই কেরে ওখানে। এটা শুনে জিহন তো ওখান থেকে এক দৌড় দিয়ে পালিয়ে যায়। জাংজু বাসায় এসে বলে পানিতে পাথর কে মারছিল, তুমি নাকি? জিহন বলে কই, আমি তো যাইনি ওখানে, আমি তো এখানে বসে তারা গুনছিলাম। এরপর রুমের ভেতর গেলে জাংজুর হাসি উঠতে থাকে, মানে তার ঠান্ডা লেগে গিয়েছে। পরে সে যখন বাইরে আসে তখন দেখে বাইরে জিহন তার জন্য গ্রিন টি রেখে দিয়েছে। জিহন বলে নিজেকে কেয়ার করতে শেখো। পরের দিন সকাল সকাল উঠে জিহন সি ফুড আনতে চলে যায়, কারণ আজ জাংজুর ঠান্ডা লেগেছে তাই সে নিজেই কালেক্ট করতে এসেছে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। এরপর সন্ধ্যায় জাংজু আর জিহন মার্কেটে যায় রেস্টুরেন্টের জন্য সবজি কিনতে। তখনই মিন জিহনকে ফোন করে বলে তুমি কোথায় আছো? জিহন বলে এই তো মার্কেটে এসেছি। মিন বলে আমি আসতেছি তাহলে মার্কেটে। এটা শুনে জিহন জাংজুকে বাহানা দিয়ে পাঠিয়ে দেয়, বলে তোমার কষ্ট হয়ে যাবে, তুমি বাসায় চলে যাও, বাকি বাজার আমি নিয়ে আসবো। তবে একটু পর জাংজু মিনকে দেখে ফেলেছিল এবং সে বুঝতে পেরেছিল মিনের জন্য তাকে পাঠিয়ে দিয়েছে। তাই জাংজুর মুড সারাদিন খারাপ থাকে, তার সাথে ঠিকমতো কথাও বলে না। তবে আজ জিহন জাংজুর ফোনে হুয়াং এর কিছু পিক দেখে ফেলে, যেটাতে হুয়াং জাঙ্গের অ্যাড দিয়েছিল সেই ফটো। এটা দেখে সে খুবই হাসতে থাকে আর বলে সে নাকি এখানকার মেয়র, আমি এখনই কমিউনিটি গ্রুপে এই ফটো পোস্ট করে দিব। তবে জাংজু তাকে মানা করে আর বলে তুমি আমার ফ্রেন্ডকে নিয়ে সব করতে পারো না। এরপর দেখি রাত্রে মিন আর তার কিছু কলিগরা এখানে ডিনারে এসেছিল। সবার সামনে একটা কলিগ মিনকে বলে জিহন আর তুমি রিলেশনে আছো? তবে মিন বলে না আমরা রিলেশনে নেই, সে আমার বয়ফ্রেন্ড না। এটা শুনে জিহন বেচারা দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায় এবং মন খারাপ করে একটা জায়গায় বসেছিল। এটা জাংজু দেখে ফেলে আর ছুটে গিয়ে মিনের গাড়ি আটকায়, বলে তুমি জিহনকে নিয়ে খেলছো কেন? তুমি নাকি জিহনের সাথে রিলেশনে নাই, তাহলে ডিনারের বিল দিয়ে তারপরে যাও, কারণ এই রেস্টুরেন্টের মালিক আমি। তুমি কি জানো জিহন তোমাকে কতটা ভালোবাসে? তুমি তো একটা ধোঁকাবাজ মেয়ে। ওই সময় জিহন ওখানে আসে আর জাংজুকে বলে চুপ করো, চলো ভিতরে যাই। মিন বলে আমি আর কখনো এখানে আসবো না। ভিতরে গিয়ে জিহন বলে তুমি মিনকে এসব কেন বলেছো? জাংজু বলে আমি তোমাকে এমন কষ্ট পেতে দেখতে পারি না। জিহন বলে মিন এখানে পুনরায় চেক করতে আসবে, আমি মিনকে কিছু একটা দেখাতে চাই। এটা বলে সে জাংজুকে কিস করতে যায়, তবে যখনই মিন আসে তার আগে সে দূরে সরে যায়। মিন চলে গেলে জিহন বলে আমি তো তোমাকে এমনিই কিস করার নাটক করছিলাম, তবে তুমি চোখ বন্ধ করে নিয়েছিলে কেন? জাংজু বলে আমি তো এমনি চোখ বন্ধ করে নিয়েছিলাম, আর তোমার তো খুব শখ কিস করার তাই না? এটা বলে জোর করে কিস করতে যায়, তবে শেষমেশ তাকে একটা কিক মেরে দূরে সরায়। জাংজু না খেয়ে শুয়েছিল, তাই জিহন রাত্রে তার রুমে গিয়ে ডেকে বলে আমি কিছু রান্না করে দিই। জাংজু বলে তুমি আমাকে এত কেয়ার করো না, না হয় আমি তোমার প্রেমে পড়ে যাব। এরপর দেখি জাংজু একটা জায়গায় গিয়েছিল এবং সে হুয়াং এর গাড়িতে রেস্টুরেন্টে আসে। এটা দেখে জিহন জেলাস হয়ে হুয়াংকে জাঙ্গের হিরো বলতে গেলে জাংজু এসে তাকে চুপ করায়। যাই হোক, পরের দিন জিহনকে তার বোন ফোন করে এবং বলে রিসর্টে এসে ক্রেডিট কার্ড নিয়ে যাও। জিহন জাংজুকে বলে তুমি কফি শপে ওয়েট করো, আমি কার্ড নিয়ে এখনই চলে আসবো। তবে কার্ড নিয়ে আসার সময় জিহনের সাথে মিনের দেখা হয়। মিন পুনরায় জিহনকে কথার জালে ফাঁসিয়ে নেয় আর বলে চলো আমরা দুজন শপিং এ যাই এবং মুভি দেখে আসি। ওদিকে জাংজু বেচারি জিহনের জন্য কফি শপে বসে
অনেক সময় ওয়েট করছিল। এরপর জিহন তার কাছে আসে আর বলে তুমি বাসায় চলে যাও, আমি মিনের সাথে বের হব। জাংজু তাকে মিনের সাথে যেতে মানা করে, তবে জিহন তার কথা শুনে না, সে মিনের সাথে চলে যায়। জিহন রাত্রে বাসায় আসে, ততক্ষণে জাংজু হার্ট ব্রোকেন হয়ে গিয়েছিল। সে জিহনকে বলে এখন তো তোমার কাছে ক্রেডিট কার্ড আছে, তুমি এখান থেকে চলে যাও। জিহন তার কাছে গিয়ে বলে এটা তো হবে না, আমার ক্রেডিট কার্ডে বেশি টাকা নেই, আমি এখানেই থাকবো। পরের দিন সকালে জাংজু বাইরে এসে দেখে মিন জিহনের সাথে দেখা করতে এসেছে। এটা দেখে তার মুড আগের মতো খারাপ হয়ে যায়। এমনকি মিন যাওয়ার সময় জাংজুকে বলে তুমি এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো কেন, এটা আমার একদমই ভালো লাগে না, তুমি রেস্টুরেন্ট ছেড়ে চলে যাও না কেন। এটা শুনে জাংজু অনেক বেশি হার্ট হয় এবং সে ভিতরে গিয়ে সবকিছু প্যাক করে নেয়। জিহন তার ব্যাগগুলো বাইরে রাখা থাকে, তবে এটা বেশি একটা নোটিস করে না। জিহন পরের দিন সকালে উঠে সে জাংজুর ব্যাগ এবং জাংজুকেও পায় না। সে বন্ধুকে বলে জাংজু কোথায় গিয়েছে। বন্ধু একটু বাড়িয়ে বলে দেয়, বলে মেয়েটা ব্যাগ নিয়ে কান্না করতে করতে সারা জীবনের জন্য চলে গিয়েছে। এটা শুনতেই জিহন দৌড় মারে জাংজুকে ফিরিয়ে আনার জন্য। সে এয়ারপোর্টে গিয়ে জাংজুকে পেয়ে যায় আর বলে তুমি এভাবে চলে যেতে পারো না। জাংজু বলে আরে বাবা, আমি তো সন্ধ্যার আগেই ফিরে আসবো, আমি বান্ধবীর বিয়েতে যাচ্ছি। এটা শুনে জিহনের মনটা শান্ত হয়। এরপর জিহন বলে তুমি বিয়েতে এমন ভাবে যাবে, চুলগুলো খুলে যাও, কিউট লাগবে। তবে তার চুলগুলো এলোমেলো ছিল, তাই বলে তুমি বরং বেঁধেই যাও, তোমার চুলগুলো কাটিং দিলে অনেক বেশি কিউট লাগবে। যাই হোক, আজ সারাদিন জিহনের খুবই একা লাগে, তাই সে জাংজুকে কল করে মিথ্যা বলে বলে আকাশে খুবই মেঘ জমেছে, তুমি তাড়াতাড়ি ফিরে আসো, না হয় আসার সময় বোট পাওয়া যাবে না। তবে আমরা দেখি আকাশে কিন্তু টানা রোদ্দুর ছিল। এরপর জাংজু জিহনের কথা মাথায় রেখে খুব সুন্দর করে চুলগুলো কেটে আসে। যখন সে বাসে করে ফিরছিল তখন হুয়াং তাকে দেখে নেয় এবং সাইকেলে করে বাসের পিছু করে। সাইকেল চালিয়ে বেচারা ঘেমে পুরাই গোসল হয়ে যায়। হুয়াং বলে তুমি ড্রাইভিং স্কুলে যে এক্সাম দিয়েছিলে ওই স্কুলে তোমার অ্যাডমিশন হয়ে গিয়েছে। এটা শুনে জাংজু খুশিতে তার সাথে হাইফাই করতে থাকে। ওই সময় ওখানে জিহানও পৌঁছে যায় আর এটা দেখে সে খুবই জেলাস হয়ে যায় এবং তাকে কাছে ডাকে। তবে হাইফাইয়ের জায়গায় সে জাংজুকে জড়িয়ে ধরে আর হুয়াংকে জেলাস করানোর জন্য বারবার আমার জাংজু বলে ডাকতে থাকে। এটাতেও যখন জিহনের মন ভরে না তখন সে হুয়াংকে ওই নামে ডাকে যে নামে সে জাঙ্গের অ্যাডভার্টাইজমেন্ট করেছিল। এরপর হুয়াং ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। জাংজু উপরে পৌঁছলে দেখে জিহন তার জন্য ডাইভিং ড্রেস কিনে রেখেছে। এটা দেখে সে জম্মের খুশি হয়ে যায়। জাংজু তাকেও একটা গিফট দেয়, তার জন্য সে একটা লোশন নিয়ে এসেছে। একটু পর জাংজু ঘুমিয়েছিল, তখন জিহন ভিতরে আসে আর বলে আমার ঘুম আসছে না, পিঠে ব্যথা করছে। জাংজু উঠে তাকে মেসেজ করে দেয় আর তার পিঠে মাথা রেখে বলে আমরা দুজন একা থাকতে থাকতে তোমার প্রতি আমার ফিলিংস আসছে। এটা শুনে জিহন শকড হয়ে যায় আর শকডের কারণে তার পেইনও চলে যায়। ওদিকে মিন উঠে পড়ে লাগে জাংজু আর জিহনকে আলাদা করার জন্য। সে প্রথমে জিহনের ভাইয়ের কাছ থেকে নালিশ করে, তবে জিহনের ভাই তার কোনো কথাই শোনে না। এরপর সে জিহনের বড় বোন হীরার কাছে গিয়ে বলে একটা গরিব মেয়ে তোমার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। এটা শুনে হীরা তখনই জিহনের রেস্টুরেন্টে চলে যায় আর তার রুম দেখলে বুঝতে পারে মিনের কথা সত্যি, কারণ রুমের ভেতর জাংজুর জামা কাপড় ছিল। তাই সে খুবই রেগে যায় আর যাওয়ার সময় জাংজুকে বলে আমার ভাইকে এই কার্ডটি দিয়ে দিও, সে যেন আজ থেকে তোমার এখানে না থাকে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর যখন জিহন আসে তখন জাংজু বলে আজ থেকে তোমাকে আর কাজ করা লাগবে না, তুমি এখান থেকে যেতে পারো। জিহন বলে আমি কোথায় গিয়ে থাকবো? জাংজু বলে এটা তোমার বোন তোমাকে দিয়ে গিয়েছে। জিহন এতদিন বাহানা বানিয়ে জাংজুর সাথে থাকতো, তবে আর বাহানা দেওয়ার মতো কিছুই নেই। সে যখন চলে যাচ্ছিল তখন সে গাড়ির ভিতরে বসে জাংজুকে অনেক দূর পর্যন্ত দেখতে থাকে। বোনের কাজ যাওয়ার পর তার বোন বলে তোমার যত টাকা ঋণ আছে আমি পরিশোধ করে দিব, আজ থেকে তুমি এখানে থাকবে। এখানে জিহনের নিকট লাক্সারি সবকিছুই ছিল, তারপরও সে খুশি ছিল না। ওদিকে জাংজু জিহনকে অনেক মিস করতে থাকে। তাই পরের দিন জিহনের সাথে দেখা করতে রিসর্টে আসে। এসে সে দূর থেকে দেখে জিহন মিনের সাথে বসে হেসে হেসে গল্প করছে। এটা দেখে জাংজু মনে করে জিহন এখানেই হ্যাপি আছে, তাই সে ওখান থেকে না দেখা করে চলে যায়। জিহন যখন জানতে পারে জাংজু এসেছিল তখন সে ছুটে যায়, তবে ততক্ষণে জাংজু চলে গিয়েছিল। জিহনের বোন যে এখানে জিহনকে থাকতে দিচ্ছে এটা জিহনের বড় ভাই জানে না। তাই জিহন প্ল্যান করে তার বড় ভাইকে গিয়ে বলে ভাই আমি কি রিসর্টে থাকতে পারি? বড় ভাই বলে মোটেও না, আগে ঋণ পরিশোধ করবা, এরপর দেখা যাবে। এটা শুনে জিহন খুশি খুশি সবকিছু প্যাক করে নিয়ে জাংজুর কাছে চলে যায়। জাংজু ঘুমাচ্ছিল, জিহন গিয়ে তাকে উঠাতে গেলে জাংজু জিহনের কোলের ভিতরে এসে পড়ে। এটাতে আমাদের হিরোর হার্টবিট একদম ফাস্ট হয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠলে জিহন বলে ভাইয়া আমাকে বের করে দিয়েছে, তাই আবারও আমি তোমার কাছে চলে এসেছি। এরপর বলে দেখছো আমি ছিলাম না বলে খারাপ হয়ে গিয়েছে না? জাংজু বলে কই, আমার ফেস তো ঠিকই আছে। জিহন বলে ফেস না, এই সবজির কথা বলছি, এজন্য আমাকে এখানেই থাকতে হবে। এরপর জিহন যখনই জাংজুর ক্লোজে আসতো তখনই জাংজু ব্লাশ করতে থাকতো।
ওদিকে আবার গ্রামের কিছু লোক জানতে পারে হুয়াং জাংজুকে লাইক করে, তাই তারা পরের দিন রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করে। যে কথা সেই কাজ, পরের দিন অনেকজন রেস্টুরেন্টে এসে হাজির হয় আর বলে এখানে হুয়াং আর জিহনের ভিতর একটা প্রতিযোগিতা চলবে, যে প্রতিযোগিতায় উইন হবে সে জাংজুকে এই নেকলেসটি পরিয়ে দিবে। হুয়াং আর জিহনের ভিতর পাঞ্জা লড়াই শুরু হয়ে যায়। জাংজু মনে মনে কল্পনা করে সে একটা রাজকুমারী আর তাকে পাওয়ার জন্য দুই রাজকুমার লড়াই করছে। এরপর হুয়াং জিতে যাচ্ছিল, তখন জাংজু প্ল্যান করে তার সামনে ওই স্টাইলে দাঁড়ায় যে স্টাইলে সে জাঙ্গের অ্যাড দিয়েছিল। হুয়াং এটা দেখতেই শকড হয়ে যায় আর সে গেমে হেরে যায়। জিহন জিতে গিয়েছে, সে নেকলেসটি নিয়ে জাংজুকে পরিয়ে দেয়। তখন জাংজু বলে তুমি যাকে লাইক করো তাকে পরিয়ে দিও। ওদিকে মিন জিহনের ভাইকে পটানোর চেষ্টা করতে থাকে, কারণ কোম্পানির সমস্ত শেয়ার তার নামে। এমনকি আজ সে জিহনের ভাইকে প্রপোজও করে দেয়, তবে জিহনের ভাই তার প্রপোজাল রিজেক্ট করে দিয়ে বলে তুমি আমার থেকে অনেক ছোট। পরের দিন জিহন একটা বড় ডক্টরের কাছে যায় আর জাংজুর ওই ক্যান্সারের কোটার ফটো দেখিয়ে বলে এটা কোন রোগের মেডিসিন। ডক্টর বলে এটা ক্যান্সারের লাস্ট স্টেজের মেডিসিন, তাকে উচিত দ্রুত সার্জারি করানো, না হয় তার বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। পরে জিহন বাসায় এসে জাংজুকে ওই নেকলেসটি দিয়ে বলে এটা তোমার জন্য, এবং তাকে একটা জায়গার ঠিকানা দিয়ে বলে তুমি এখানে আসবে, তোমার জন্য সারপ্রাইজ আছে। জিহন তাকে লাইক করে, এটা জেনে জাংজু তো খুশিতে পাগল হয়ে যায়। ওদিকে মিন কোনোভাবে জেনে গিয়েছে জাংজুর ক্যান্সার হয়নি, তবে জিহন মনে করছে তার ক্যান্সার হয়েছে, এজন্য তাকে এত কেয়ার করে। তাই সে জাংজুকে ফাঁসানোর প্ল্যান করে, জিহনের কাছে গিয়ে বলে জাংজুর ক্যান্সার হয়নি, সে তোমার থেকে সিম্পেথি পাওয়ার জন্য ক্যান্সার হওয়ার নাটক করছে। প্রথমে জিহন অনেকটা শকড হয়ে যায় আর ভাবে এটাতে জাংজুর কোনো দোষ নেই, কারণ জাংজু আমাকে কখনো বলেনি তার ক্যান্সার হয়েছে, এটা আমার মিস্টেক, আমি এতদিন মনে করে এসেছি তার ক্যান্সার হয়েছে। ওদিকে জাংজু জিহনের বলা জায়গায় বসে ওয়েট করছিল। একটু পর জিহন ওখানে আসে আর এসে সে জাংজুকে জড়িয়ে ধরে। জিহন খুশি ছিল যে জাংজুর ক্যান্সার হয়নি এই কথা শুনে। এরপর বলে তুমি এই ক্যান্সারের কোটার ভিতর কিসের মেডিসিন রাখো? জাংজু বলে মাথা ব্যথার মেডিসিন। কেন? জিহন বলে তুমি একটা পাগলি, কেউ ক্যান্সারের কোটার ভিতর মাথা ব্যথার মেডিসিন রাখে? জাংজু তখন বুঝতে পারে কেন জিহন তাকে এতদিন কেয়ার করত, তাই সে খুবই গিল্টি ফিল করতে থাকে। এরপর রাত্রে যখন জিহন ঘুমাচ্ছিল তখন চুপি চুপি জাংজু গুছিয়ে রেস্টুরেন্ট ছেড়ে চলে যাচ্ছিল। বলে তুমি আমার জন্য বহু করেছো, আমি জানতে পেরেছি এই রেস্টুরেন্টের মূল্য অনেক, আমি তোমাকে রেস্টুরেন্টটা ফিরিয়ে দিলাম, নিজের খেয়াল রেখো, আমি তোমাকে অনেক বেশি লাইক করি। এটা শুনতে জিহন এদিকে ফিরে বলে বলো বলো। আসলে জিহন ঘুমানোর ভান ধরেছিল। জাংজু খুবই লজ্জায় পড়ে যায়। জিহন তাকে টেনে কাছে বসায় আর বলে রেস্টুরেন্টের দাম কম নিয়েছি এজন্য চলে যাচ্ছ? সমস্যা নেই, তুমি কোথাও যাবে না, আজ থেকে আমরা দুজনই মালিক, দুজনই একসাথে কাজ করব। যাই হোক, রাত্রে ঘুমানোর সময় জিহন বলে এখন তো রেস্টুরেন্টের মালিক দুজনই, তাহলে আমরা একসাথে বেডে ঘুমাই। জাংজু বলে না না, দরকার নাই, আমি না হয় ফ্লোরে ঘুমাবো, এরপরও তোমার সাথে বেডে ঘুমাবো না। এটা শুনে জিহন হাসতে থাকে। পরের দিন জিহনের হাতে একটা আঘাত লাগে, জাংজু তাকে বসিয়ে তার হাতে মেডিসিন লাগিয়ে দেয়। রাত্রে হুয়াং জাংজুর কাছে আসে এবং জাংজুকে প্রপোজ করে দেয়, বলে আমি তোমাকে কখনো নিরাশ করব না, আমি তোমাকে সবসময় হ্যাপি রাখবো, তুমি কি আমার লাইফ পার্টনার হবে? দূরে দাঁড়িয়ে জিহন দেখে ফেলে এবং সে অনেকটা কষ্ট পেয়ে ভিতরে চলে যায়। জাংজু যখন ভিতরে আসে তখন বলে এখনো পেইন হচ্ছে? জিহন বলে আগের থেকে অনেক বেশি পেইন হচ্ছে, তবে ডিয়ার এটা তার হাতের পেইন না, বরং হার্টের পেইন। জাংজু বলে তুমি আমার সাথে এত সুইট ভাবে কথা বলো কেন, আমার সাথে একটু কঠোর হয়ে কথা বলবে। জিহন বলে আমি তোমার সাথে আরো সুইট ভাবে কথা বলবো, যাতে তুমি আমার থেকে দূরে না যেতে পারো। কিছুটা পর জাংজু মনে মনে ভেবে বলে এর মানে জিহন আমাকে লাইক করে। সে সারাদিন ধরে জিহনের কথা কল্পনা করতে থাকে আর বলে কবে সে আমাকে প্রপোজ করবে। এরপর তারা দুজন রেস্টুরেন্টের কাজ সেরে একসাথে ঘুরতে বের হয়, অনেক মজা মাস্তি করে, একসাথে সেলফি তোলে। এরপর জিহন এক তোড়া ফুল নিয়ে তার মায়ের সমাধিতে যায়। সে ছোট থাকতেই তার মা মারা গিয়েছিল। এখানে আমাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে বর্তমানে জিহনের যে মা আছে ওটা কিভাবে কি? আসলে জিহনের মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটি বিয়ে করেছিল, তাই বর্তমানে তার যে মা আছে ওটা তার সৎ মা। পরের দিন জিহনের বড় বোন তাকে কোটি টাকা দিয়ে বলে তুমি জাংজুকে ছেড়ে চলে আসো। জিহন বলে এটা কখনো সম্ভব না, সবকিছু টাকা দিয়ে কিনা যায় না। এরপর সে একটা ফুল নিয়ে জাংজুর কাছে চলে যায়, যে দেখে জাংজুকে হুয়াং অলরেডি একটা ফুলের তোড়া দিয়ে রাখছে। এটা দেখে সে খুবই জেলাস হয়ে যায় এবং তার কাছে গিয়ে জাংজুর ফেস ধরে লিপসে কিস করে দেয় আর বলে আমার ফুল ছাড়া অন্য কারোর ফুল তুমি অ্যাকসেপ্ট করবে না। একটু পর যখন জিহন ভিতরে আসে তখন দেখে জাংজু অন্য স্টাইলে দাঁড়িয়ে আছে। বলে আজ তুমি যেটা করেছো ওটার দায়িত্ব নেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো? এমনটা করো না যেন যে একটা কিস করাতে কিছুই হবে না। এবং সে পুরো ভ্যাম্পায়ারের মতো করতে থাকে আর বলে আমি তোমাকে আজ খেয়ে ফেলবো। জিহন বলে এমনটা করলে কিন্তু তোমার কোমরে পেইন হবে, আজ মনে হয় তোমার রুমে ঘুমানো যাবে না, না হয় তুমি আমার উপরে অ্যাটাক করে দিবে। জাংজু বলে যাও উপরে গিয়ে শান্ত হয়ে ঘুমাও। জিহন বলে আজ তোমার রুমে ঘুমালে কিছু একটা ঘটে যাবে। এরপর জিহন জানতে পারে সে তার ভাই
ভাইয়ের থেকে বেশি সম্পদ পেতে যাচ্ছে, কারণ জিহন তার বাবার আগের স্ত্রীর ছেলে। এত সম্পদ জিহন পাবে এটা মিন যখন শুনে তখন সে লোভ সামলাতে পারে না। সে পুনরায় জিহনের কাছে যায় তাকে পটানোর জন্য, বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো আমরা বিয়ে করে নিই। তবে জিহন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না, বলে আমি অন্য কাউকে ভালোবাসি। এরপর জিহন জাংজুর কাছে যায়। জাংজু অনেক বেশি ড্রিঙ্কস করেছিল। সে জাংজুকে কোলে তুলে নিয়ে ভিতরে নিয়ে আসে আর তাকে শোয়াই দিয়ে বলে এই রেস্টুরেন্টের সাথে সাথে আমি তোমাকে আমার ভালোবাসাটাও দিয়ে দিয়েছি। পরের দিন জিহন এসে দেখে সবাই মিলে একটা গেম খেলছে এবং হেরে গেলে কিস করতে হচ্ছে। এটা দেখে জিহন সেই লেভেলের জেলাস হয় আর জাংজুর কাছে গিয়ে বলে এখনো কিস করতে পারো না, এভাবে কিস করতে হয়। এটা বলে সে সবার সামনে জাংজুর ঠোঁটে কিস করে দেয়। এরপর ড্রামার ভিতর আরেকটি ক্যারেক্টারের এন্ট্রি হয় আর সেটা হলো জিহনের বাবা। সে বহু বছর পর দেশে ফিরেছে। পরে জিহন জানতে পারে তার বাবা এত বছর জেলে ছিল। তার বাবার কারের তলে পড়ে আমাদের হিরোইনের বাবার মৃত্যু হয়ে গেছিল, সেই কেসে সে এতদিন জেলে ছিল। এটা জিহনি এতদিন জানতো না। সে এটা জানার পর একদম থমকে যায়। সে মনে করে জাংজু এটা জানার পর আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না, তাই সে জানার আগে আমি এই দেশ ছেড়ে দূরে কোথাও চলে যাব। পরের দিন সে জাংজুকে বলে তুমি ভালো থেকো, আমাদের আর দেখা হবে না। এটা বলে শেষ বিদায় নেয়। জাংজু তার কাছে বারবার কারণ জানতে চায়, তবে জিহন কিভাবে বলবে যে তার বাবা একটা খুনি। সে তাকে যেতে মানা করে, তারপরও জিহন থামে না, চলে যায়। এরপর আমরা 1.5 বছর পরে সিন দেখি। জাংজুর কাছে একটা কিউট বেবিকে দেখি। এদিকে জিহনকে দেখি সেও আজ দেশে ফিরেছে, কারণ সে জানতে পেরেছে ওই অ্যাক্সিডেন্টে তার বাবার কোনো দোষ ছিল না। সে তার রিসর্টে ফিরে আসে। এসেই সে এখানে জাংজুকে দেখে এবং তার কোলে একটা বেবিকে দেখে। এটা দেখে জিহন থমকে যায় আর আফসোস করতে থাকে কেন আমি জাংজুকে ছেড়ে চলে গিয়েছিলাম। এরপর আমরা জানতে পারি ওই বেবিটা জাংজুর না, তার ওই কাজিনের যে কাজিন তার ভাঙড়ি ঘর দিয়ে টাকা নিয়ে ভেগে গিয়েছিল। তবে জিহন তো মনে করছে এটা হুয়াং আর জাংজুর বেবি, তারা দুজন বিয়ে করে নিয়েছে। এজন্য জিহন গিয়ে জাংজুকে বলে এই বেবিটার বাবা কি হুয়াং? জাংজু বলে তুমি এখনো বুঝতে পারোনি, এই বেবিটা তো দেখতে আমার মতো। পরে জিহন ওখান থেকে মন খারাপ করে চলে যায়। রিসর্টে জিহন ওই বেবিটাকে আবারও দেখে। তখন সে জানতে পারে এই বেবিটা জাংজুর বেবি না, বরং তার কাজিনের বেবি। জাংজু তো এখনো সিঙ্গেল আছে। ওদিকে হুয়াংকে দেখি সে বর্তমানে জিহনের বড় বোন হীরার সাথে ডেট করছে। এরপর জিহন ওই বেবির ফটো নিয়ে জাংজুর কাছে যায় আর বলে বেবিটা তোমার হলে এর বাবা তো আমি। তুমি কি ভুলে গিয়েছো আমরা দুজন একই রুমে থাকতাম? রেস্টুরেন্টের সব লোক শুনে তাদের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, ওই দিন রাত্রে জিহন অনেক বেশি ড্রিঙ্কস করে রেস্টুরেন্টে জাংজুর কাছে আসে আর বলে আমি তোমাকে অনেক আগেই থেকেই জন্মের ভালোবাসি। এটা বলে জিহন ড্রাঙ্ক হয়ে পড়ে। জাংজু জিহনকে রিসর্টে শোয়াই দিয়ে সকালে চলে আসে। পরের দিন রাত্রে জাংজু প্রিপারেশন নিয়ে রাখে, কারণ আজ জিহন তার কাছে আসবে। তবে অনেক অপেক্ষার পরও জিহন আসে না, তাই সে ঘুমিয়ে যায়। জিহন এসে দেখে জাংজু কত কিছু রেডি করে রেখেছিল এবং ঘুমিয়ে গিয়েছে। জিহন বলে এই পাগলিটাকে আমি আমার মন ভরে ভালোবাসা দিব। পরের দিন জাংজু বলে এই ভাঙড়ি ঘরটা বিক্রি করে দিব। জিহন বলে না না, এখানে আমাদের বহু স্মৃতি আছে, এটা বেচবো না। এখানে আমরা বড় একটা বিল্ডিং করে এখানেই থাকবো। জাংজু বলে আমি তোমার সাথে সব এনজয় করতে চাই এবং তোমার সাথে ডেটে যেতে চাই। এটা বলে সে তাকে প্রপোজ করে দেয়। জিহন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা দুজনই একে অপরকে কিউট রোমান্টিক ভাবে কিস করতে থাকে। ওদিকে হুয়াংকে দেখি সে তো হীরার সাথে খুবই মজায় ছিল আর হীরা হুয়াংয়ের সাইকেলের পিছনে সবসময় চিপকায় থাকে। এরপর আমরা আমাদের মেইন কাপলকে দেখি, তারা তো সেই লেভেলের রোমান্স করতে থাকে। তারা দুজন ডেটে যায় এবং খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করে আর অনেক এনজয় করে। মোটমাট তারা দুজন একে অপরকে পেয়ে জন্মের খুশি ছিল। আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের এই কিউট ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। আচ্ছা ডিয়ার, সত্যি করে বলো তো ড্রামাটা তোমার কাছে কেমন লাগলো? আর যাওয়ার আগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না। তোমাদের ছোট্ট একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও বানানোর মোটিভেট এনে দেয়। নেক্সট তোমরা কোন ড্রামা দেখতে চাও, চাইনিজ ড্রামা নাকি কোরিয়ান ড্রামা? অবশ্যই কমেন্ট করে জানাবে। যাদের কমেন্ট বেশি পাবো আমি সেই ড্রামায় নিয়ে আসবো। তো ডিয়ার, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।